নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। সংঘাতের ক্ষেত্র ক্রমে চওড়া হচ্ছে। একদিকে নবান্ন, অন্যদিকে নির্বাচন কমিশন। ইতিমধ্যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও হবে, কিন্তু উল্টো দিকে হাত গুটিয়ে বসেনি নির্বাচন কমিশন। অলরেডি এসআইআর শুরু হয়ে গেছে বিহারে। এরপর এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও শুরু হবে আগস্ট মাস থেকে। তার এর ফলে যেটা হবে, বহু নাম বাদ যাবে সেখানে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাল আর কি একটা বাড়তি যেটা, সেটা হচ্ছে বলা হচ্ছে প্রচুর নাম যেটা ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে তোলা হয়েছে। আমরা পাশাপাশি কি দেখছি, যে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে বলেছেন সিইও, চিফ ইলেকশন অফিসার এর যে দপ্তর, সেটাকে যেন প্রশাসনিক এবং আর্থিক নির্ভরতা দেওয়া হয়, এবং সেটা যে স্বরাষ্ট্র বিভাগের আমাদের ছিল তার বাইরে নিয়ে যাওয়া হয়। এই বললাম, সংঘাতের ক্ষেত্র চওড়া হচ্ছে। কি হবে, এটাও কি এটা আটকানো সম্ভব? কোন দিকে এগোচ্ছি? কারণ পশ্চিমবঙ্গের আগামী 2026-এর বিধানসভার ভোট, এর আগে কিন্তু এটাই প্রধান ইস্যু হয়ে উঠতে যাচ্ছে। আজকে আমরা এ বিষয়ে কথা বলবো অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে এবং আইনজীবী চন্দ্রশেখর বাগের সঙ্গে। দুজনকেই স্বাগত। নমস্কার। নমস্কার। রাজাদা, আহ, আহ, এখন যদিও বাংলা মানে বাংলাদেশি মানে কি বাঙালি, এই একটা জিনিস হচ্ছে, কিন্তু যেদিকে বল গড়াচ্ছে আগামী দিনে, যেটা আমি বললাম, যে নির্বাচন কমিশন এবং নবান্ন সম্পর্ক কিভাবে দেখছেন, কিভাবে গড়াবে? দেখুন, নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশন দপ্তরের সঙ্গে মানে কোনো রাজ্য সরকারের কোনো সংঘাত থাকার কথা নয়। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নিরপেক্ষ নির্বাচন করা। এবং আমাদের সংবিধানের 324 নম্বর ধারা পরিষ্কার বলে দিচ্ছে যে সুপারিনটেন্ডেন্স, ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল পুরোপুরি নির্বাচন কমিশনের হাতে আছে। সেখানে আর কারোর কোনো অধিকার নেই। তো তার ফলে কিভাবে নির্বাচনের রুল তৈরি হবে, কারা ভোট দিতে পারবেন, কারা ভোট দিতে পারবেন না, সংবিধান বলে দিচ্ছে যে একমাত্র নাগরিকদের এবং 18 বছর বয়স যা হয়ে গেছে যাদের, তারাই ভোটাধিকার দিতে পারে। সংবিধান পরিষ্কার এখানে। এবং নাগরিক যদি নির্বাচন কমিশন একেবারে সুনিশ্চিত না হয় যে এই লোকটা নাগরিক নয়, তাকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে। কারণ নাগরিক ছাড়া সংবিধান কারোকে অ্যালাউ করছে না। তো এতকাল হয়ে এসেছে, যারা ছিলেন তারা হয়তো সেটা খেয়াল করেনি। আমরা দেখেছি যে নির্বাচন কমিশন কিভাবে চলবে নির্ভর করে সেখানে আপনার কিরকম দাপুটে অফিসার বসছেন। আমরা টিএন সেশনকে দেখেছিলাম, হ্যাঁ, বুঝেছেন তার আগে একেবারে। কেউ জানতোই না। রাজাদা, সেই, টিএন সেশনের আগে নির্বাচন কমিশন বলে যে কিছু আছে, সেটাই হ্যাঁ, কেউ জানতো না। এক্স্যাক্টলি। সে সে দেখিয়ে দিয়েছে, সংবিধান সে পড়েছে, আইএস অফিসার দুটো একেবারে, হ্যাঁ, ইয়ে বুঝেছেন। সুতরাং পালাঘাটের ব্রাহ্মণ সে জানে সমস্ত, সে দেখিয়ে দিয়েছে খেলা। তারপরে সব পাল্টে গেছে। সেই তো এপিক, তার না হলে এপিক কাটপাট এসব কেউ করতেই পারতো না। কমপ্লিট যে এবারে যিনি এসছেন, জ্ঞানেশ কুমার, তিনি কিন্তু আইআইটি কানপুরের ছেলে, খুব কৃতিমান ছেলে, কেরালা ক্যাডারে ছিলেন এবং ভারত হুম। সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করেন, বিভিন্ন দপ্তরে কাজ করেন। জ্ঞানেশ কুমার গুপ্ত বোধহয়, যাই হোক, এও ওয়াইন টাইন পড়ে নিয়েছে, কি অধিকার আছে সব জানে। সুতরাং আমাদের যে পশ্চিমবঙ্গের যেটা ছিল, দেখুন কিরকম লজ্জার ব্যাপার। হোম ডিপার্টমেন্ট এবং তার হোমের সঙ্গে হিল একটা ডিপার্টমেন্ট, সেটা হুম। অধীনে এটা কাজ করতে হবে। এবং হোম ডিপার্টমেন্ট স্পেশাল সেক্রেটারি যা পজিশন, এই আমাদের চিফ ইলেকশন অফিসারের পজিশন তার থেকে উপরে। মানে হ্যাঁ, এটা অ্যাডিশনাল কিভাবে, চিফ সেক্রেটারি র্যাঙ্ক। হ্যাঁ, চিফ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এসিএস এর। সুতরাং এই যেটা করা হয়েছে, তাকে তাকে তো অসম্মান করা হতো না। এক নম্বর, যে যিনি বসছেন তাকে অসম্মান। এবং কমিশন যে নিরপেক্ষ সেটা তো বোঝা যেত না। আপনার যদি কোনো ডিপার্টমেন্টের অধীনে যদি আপনার কাজ করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গ সরকার যেটা যেটা ভাবছে সেটাই করতে হবে। এতকাল সেটাই ছিল, যেটা নির্বাচন কমিশনের চিঠি পড়ে আমরা বুঝতে পারলাম যে একেবারেই ফিনান্সিয়াল কোনো অটোনমি নেই। টাকা পয়সা কি হ্যাঁ, পেতে খুব দেরি হয়, পাওয়া যায় না, বাজেট নেই, কিচ্ছু নেই।
তো এরকম একটা যদি তাকে বলে বুঝিয়ে দেওয়া হয় তুমি আমার অধীনে, তোমার কোনো টাকা পয়সা দিয়ে তো কাজ করতেই পারবে। না, তার তারপরে ফলে লোক নিয়োগ। লোক তারপরে নিয়ে, আরেকটা জিনিস অনেক লোক, অনেক সেখানে। অফিসার পোস্ট খালি আছে, সেগুলোকে নিয়োগ করতে হ্যাঁ। হবে। এবং সম্পূর্ণ ফিনান্সিয়াল অ্যাডভাইজার রাখতে হবে, সেসব যেগুলো যে বলেছে সেগুলো নির্বাচন কমিশনের আয়ত্তের মধ্যে পড়ে। কেউ বলছেন এসব অধিকার নেই রাজ্যের, এসব রাজ্য রাজ্য বলে কোনো ব্যাপার নেই, ইলেকশন কমিশনের রাজ্য সেন্টার বলে কিছু নেই। সুতরাং যে ইলেকশন কমিশন মানে ইলেকশন কমিশন, বিভিন্ন রাজ্যে তার অফিস আছে, হ্যাঁ, তার স্ট্যাটাসও একই রকম। এখন যে বার্তাটা দিয়েছে পরিষ্কার, নির্বাচন কমিশন যে নিরপেক্ষ থাকতে হবে, হতে পারে অন্য কোনো স্টেটে হয়তো আছে, যদি দেখা যায় অন্য কোনো স্টেটে সেটা গভর্নমেন্টের অধীনে কাজ করছে, তাহলে সেটাকেও নিঃসন্দেহে সরিয়ে দেওয়া দরকার। সেটা নিশ্চয়ই কেউ জানাতে পারে কোথায় সেটা ঘটছে, সেটাও সরিয়ে দেবে। কেননা নিরপেক্ষতা একেবারে রেফারি রেফারি যদি নিরপেক্ষ না হয়, খেলা খেলা কোনো খেলাই হতে পারে, তাই না? এখন নির্বাচন আপনি একই কিভাবে দেখছেন রাজারা? অন্য স্টেটে যা হয় আমাদের স্টেটের সঙ্গে তো ঠিক মেলানো যায় না। ধরুন, আমরা অনেক স্টেটে দেখি, ধরুন কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি হয়, কিন্তু কোনো জায়গায় দেখা যায় না যে আমরা যেখানে আগে দেখেছি, কারণ মুখ্যমন্ত্রী গিয়ে ইডি দপ্তরের সামনে বসে যান। অন্য স্টেটের সঙ্গে তো আমাদের ছবি মেলে না। এবং এখানে ধরুন অন্য স্টেটেও এসআইআর আর কি হবে, শুধু তো পশ্চিমবঙ্গে হবে না, সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন যেটা জানিয়েছে সারা দেশ জুড়ে হবে। কিন্তু একমাত্র এখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। আপনি সেটাই আমি যেটা জানতে চাইছি, আপনি কিভাবে মনে করছেন যে আগামী দিন এই সংঘাত কি রূপে আসতে চলেছে? না, দেখুন, ওইসব কথা তো বলা যায় না। দেখুন, ঘেরাও করা যায় না, তাহলে পরে ঘেরাও যদি করে দেয়, 356 অবধারিত নির্বাচন কমিশন বলবে 356 লাগাও, বুঝেছেন? রাজ্য সরকার কারুকে রেকমেন্ড করতে হবে না। নির্বাচন কমিশন যদি বলে দেয় বিপদ আছে, বুঝেছেন? নির্বাচন হুম। কমিশন যদি মনে করে যে নির্বাচন করতে গেলে 356 ছাড়া পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না, এই ঘেরাওটা যদি আমি আহ, বলছি যে রাজ্য সরকারগুলোকে কেয়ারফুল হতে হবে, হুম। যে এইসব কথা বলবো, হ্যাঁ নির্বাচন কমিশনে ঘেরাও করবো, মারপিট করবো, আটকে দেবো, এই যদি ধারণা হয়, নির্বাচন কমিশন যদি রাষ্ট্রপতির কাছে রেকমেন্ড করে, অত্যন্ত বিপজ্জনক। ঠিক আছে? সুতরাং গভর্নরের কাছে, হ্যাঁ, রাষ্ট্রপতির কাছে বলতে পারে বা গভর্নরের কাছে বলতে পারে। আমাদের সংবিধান অনুযায়ী ডিরেক্টলি ডিরেক্টলি বলতে পারে কিনা আমার চন্দ্রদা আছেন, সেটা বলবেন। গভর্নরের কাছে তো জানাতেই পারে, গভর্নর বলতেই পারে। না, কারণ যাই এটা হোক, তো ধরুন রাজাদা এখান থেকে বলবে না, এটা তো দিল্লি থেকে বলবে। যদি হ্যাঁ, কিছু বলার হয় সেটা এখান থেকে কেন বলবে? সেটা তো আমি ইসি অফিস বলছি, দিল্লি থেকে বলবে। হ্যাঁ সেটা হয়, তারা তারা হ্যাঁ সেটা সেখান থেকে বলবে যা বলার। বুঝলেন, রাষ্ট্রপতি শাসন করতে গেলে আমরা দেখেছিলাম যে রাজ্যপালের রেকমেন্ডেশন লাগে। এখন যেহেতু ইলেকশন কমিশন বা এরা বলতে পারে কিনা, সংবিধানটায় সেরকম কিছু লেখা নেই। তো যাই হোক, সেটা রাজ্যপালের কাছেই হয়তো পাঠাবে, ইসি চিফ ইলেকশন কমিশনের রিকমেন্ডেশন যদি থাকে। আমি বলতে চাইছি যেটা যেটা দেখুন, আমরা কেউই চাইবো না নির্বাচন রাষ্ট্রপতির শাসন হোক বা কিছু, কিন্তু যদি বাধ্য করে, ঘেরাও ইত্যাদি শব্দগুলি যদি ব্যবহার করে, হ্যাঁ, তাহলে কিন্তু একটা বিপদ আসার সম্ভাবনা আছে। আমি তাই বলবো যারা এসব বলছেন তারা এগুলো থেকে বিরত থাকুন। রেফারিকে আপনি ঘেরাও করতে পারেন, খেলার মাঠে আপনি রেফারি ঘেরাও করলেন, তাহলে খেলা কিন্তু গন্ডল করে দেওয়ার ক্ষমতা কিন্তু রেফারি আছে, এবং যারা পুরো খেলা পরিচালনা করছেন তাদের আছে। সুতরাং সংঘাত নির্বাচনের কমিশনের সঙ্গে সংঘাত করা যায়। আপনি কেন্দ্র সরকারের সঙ্গে সংঘাত করুন, কেন্দ্রের বঞ্চনার কথা বলুন, এইগুলো নিয়ে কিন্তু সংবিধানের কোনো ধরনের ঝামেলা নেই। কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি করতে করতে চান, নির্বাচন কমিশন যদি মনে করে যে আপনার আপনার এই ধরনের কর্মের ফলে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, সে কিন্তু পরিষ্কার ভাবে, হ্যাঁ, রাজ্যপাল বা রাষ্ট্রপতি যাকে যেটা তারা মনে করবে সেটা তারা দিতে জানাতেই পারে। পারে। বিপজ্জনক, বিপজ্জনক, হ্যাঁ। হ্যাঁ, আমি এখান থেকেই চন্দ্রদার কাছে আসছি। চন্দ্রদা, আমরা যেটা এখনো পর্যন্ত ধরুন বিহারের ক্ষেত্রে দেখছি, এসআইআর এ প্রায় 73 লক্ষ নাম বলছে, এবং সেখানে বহু জায়গায় আহ, খুঁজে পাওয়া যাচ্ছে না। যে প্রায় 42 না 43 লাখ বলছে, সেখানে নেই। আমি যেটা ধরে নিচ্ছি হয়তো পরিযায়ী শ্রমিক হতে পারে। কারণ এবার নির্বাচন কমিশন যেটা ঠিক করেছে, পরিযায়ী শ্রমিকরা যে স্টেটে কাজ করতে গেছেন তাদের নাম সেখানকার ভোটার তালিকায় থাকবে, যেখানে তারা জন্মেছেন বা সেখানে নয়। সেই জায়গায় আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসেন, সেখানে আরেকটা বাড়তি যে অভিযোগ আছে সেটা হচ্ছে আপনার অনুপ্রবেশ এবং জাল পরিচয়পত্র। আজকে রাজ্য জুড়ে ধরুন একটা, আপনাকে একটা উদাহরণ দিই, যে আহ, একটা দক্ষিণ 24 পরগনার গোসাবার একটা পঞ্চায়েত থেকে যে 4,000 জাল বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট পাওয়া গেছে, এবং রাজ্য পুলিশ সেটা তদন্ত করেছে।
আপনি কিভাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি এসআইআর হয় কিভাবে দেখছেন চন্দ্রদা? আহ, আমি এই আহ, ব্যাপারে বলার আগে একটু ইতিহাস একটা আমার মনে হয় বলে দেওয়াটা দরকার আছে। এই গত দুদিন আগেই 21শে জুলাই গেল। 1993 সালের 21শে জুলাই, সেই দিন বর্তমান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, নো এপিক কার্ড নো ভোট, ভোট। এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে পুলিশ, উনি আন্দোলনটা ভোটার ইলেকশন কমিশনারের বিরুদ্ধে করার ক্ষেত্রে উনি না করে সেটা মহাকরণে করেছিলেন, এবং তার ফলে 13 জন তরুণ প্রাণ নিহত হয়েছিল, যেটা নিয়ে আজকেও এই শহীদ দিবস চলছে। তো এখন বর্তমানে যে ইলেকশন কমিশন, সেই ইলেকশন কমিশনের ক্ষমতা আমরা প্রথম দেখি, যেটা স্যার বললেন, সেটা হচ্ছে টিএন সেশনের সময়। এখন একটা কথা, যেটা এই কনস্টিটিউশনাল প্রভিশন অনুযায়ী ইলেকশন কমিশন ইজ অ্যান অটোনমাস, এবং তার নিজস্ব কনস্টিটিউশনাল পোস্ট, যেটা তিনি সম্পূর্ণভাবে অ্যাজ পার কনস্টিটিউশন সেটাকে অ্যাপ্লাই করতে পারেন, এবং যেটা টিএন সেশন সেই সময় করেছেন, এবং বর্তমান যিনি ইলেকশন কমিশন তিনিও সেইভাবেই সেটাকে অ্যাপ্লাই করেছেন। এবং করতে গিয়ে তিনি বলেছেন যে এই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আপনার পরিচয়পত্র, বাট নট সিটিজেনশিপ কার্ড। ইট ইজ নট সিটিজেনশিপ কার্ড, এবং সেই কারণে এটার ভিত্তিতে ভোট দেওয়া যাবে না। এবং না, যে বিহারের ক্ষেত্রে 11টা সেটা যে তালিকা দিয়েছে চন্দ্রদা, 11টা তালিকার মধ্যে এগুলো নেই। যদি এটা না, সুপ্রিম কোর্টে, এগুলো এগুলো নেই, এগুলো সুপ্রিম কোর্টে এটাকে 28 চ্যালেঞ্জ তারিখ করে রুলিং দেবে। সুপ্রিম আগামী কোর্টে 28 28 তারিখ তারিখে রুলিং দেবে। হ্যাঁ, এর মধ্যে মহুয়া মৈত্র এবং আরজেডির কয়েকজন, এবং প্রায় 10টা মামলা সুপ্রিম কোর্টে হয়েছে, এবং সুপ্রিম হ্যাঁ। কোর্টে ইলেকশন কমিশন যে এফিডেভিট দিয়েছে, সেই এফিডেভিটে বলেছে ইলেকশন কমিশন হ্যাজ অথরিটি টু ডু হোয়াট দে আর টেকিং স্টেপস। কারণ কনস্টিটিউশনাল পোস্ট আন্ডার আর্টিকেল 324, যেটা স্যার বললেন, কনস্টিটিউশনাল পোস্ট, সুতরাং তার নিজস্ব এখতিয়ার রয়েছে সেই ব্যাপারে কিছু করার। এবং ভারতীয় নাগরিকত্ব সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী তারা যে স্টেপ নিচ্ছে সেটা কিন্তু সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুযায়ী। আর সুপ্রিম কোর্ট, যেটা 124-এ যে প্রভিশন রয়েছে সুপ্রিম কোর্টের, সেটাও কিন্তু প্যারালাল। সুতরাং সুপ্রিম কোর্ট কখনো ইলেকশন কমিশনের কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারবে না, ইকুয়ালি ইলেকশন কমিশনও সুপ্রিম কোর্টের কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারে, কারণ সবারই একটা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে আছে। এখন এই যে একটা যে জায়গাটায় আগামী 28 তারিখে যখন শুনানি হবে, আমি জানি না কোনো রকম কোনো কনস্টিটিউশনাল ক্রাইসিসের জায়গায় তৈরি হবে কিনা। এটা একটা একটা অ্যাসপেক্ট। আর যে প্রশ্নটা আপনি করলেন, সেই প্রশ্নটার প্রেক্ষিতে আমি বলবো যে দেখুন, আপনিও দেখেছেন যে রাজ্য সরকারের আইনজীবী কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বলেছে পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে প্রায় 4000 বার্থ সার্টিফিকেট এবং 500 ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে, এবং সবকটাই ফেক, তাদের কোনো বাবা মায়ের নাম নেই, এবং সেগুলোতে কিছু কিছু বাংলাদেশিদের লোকেদের নাম রয়েছে এরকম। এবং এই বার্থ সার্টিফিকেটটা ইস্যু হচ্ছে, তার কারণ হচ্ছে এই এসআইআর যদি হয় তাহলে বার্থ সার্টিফিকেট হচ্ছে ওয়ান অফ দি ক্রাইটেরিয়া টু বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। সুতরাং সেই কারণে একটা পঞ্চায়েত, আমরা যেমন একটা হাঁড়ির একটা চাল তুললে বুঝতে পারি যে ভাতের হাঁড়িটার সমস্ত ভাতটা হয়েছে কিনা, তেমনি একটা পঞ্চায়েতের এই বক্তব্য, যেটা রাজ্য সরকারের আইনজীবী কোর্টে দাঁড়িয়ে বলেছেন, এবং সেটা নিয়ে তদন্ত হচ্ছে। আর পশ্চিমবঙ্গে ফেক ভোটার, সেটা যদি ইলেকশন কমিশন যে নীতি নিয়ম যেটা চালু করেছে বিহারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করলে, মাননীয় মুখ্যমন্ত্রী যদি কোনো তার বিরুদ্ধে কোনো প্রতিরোধ করেন, সেটা তো করার ওনার এখতিয়ার নেই, এই কারণে কারণ উনিও একজন কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে আছেন। কারণ যখন উনি 93 সালে করেছিলেন তখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, এবং সেটা এনআরসি। তো সেটা তো কথার কথা, কিন্তু আমি তো যেটা বললাম যে ইডি রেড হয়েছিলেন, উনি তো মুখ্যমন্ত্রী কনস্টিটিউশনাল পোস্টে আছেন, উনি ইডি অফিসেই বসে গিয়েছিলেন। মানে ব্যাপারটা হচ্ছে যে যেটা করেছিলেন, ইলেকশন কমিশন যদি মনে করে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্টের কাছে, তাহলে কিন্তু সেটা আলাদা। কিন্তু ইডি কোনো রকম কোনো স্টেপ নেয়নি বলে ইলেকশন কমিশন নেবে না, এরকম কোনো ইয়ে নেই। ইলেকশন কমিশন ক্যান অ্যাজ অটোনমাস বডি, ইলেকশন কমিশনের কনস্টিটিউশনাল রাইট রয়েছে, সুতরাং তারা যদি মনে করে
যে রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী তাদের প্রতিরোধ করে কাজ করার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, তাহলে তারা কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বা নিজস্ব ভাবে কোনো সিদ্ধান্ত সুমোটাও নিতে পারে, এবং দ্যাট ক্যানট বি চ্যালেঞ্জ বিফোর দ্য কোর্ট অফ ল। সুতরাং আমি আচ্ছা। জানি না আগামী দিন পশ্চিমবঙ্গে হ্যাঁ, কোন জায়গায় আমি গিয়ে দাঁড়াবে। চন্দ্রদা আপনাকে আমি ওই জন্য আমি যদি আপনাকে কি যেটা প্রশ্নটা করলাম যে বিহারের আয়নায় যে আপনি যদি পশ্চিমবঙ্গকে দেখেন, পশ্চিমবঙ্গে কিন্তু একটা অ্যাডেড অভিযোগ যে জাল পরিচয়পত্র, যেটা কিন্তু বিহারে এখনো সেই স্কেলে সামনে আসেনি, হয়তো আছে কিন্তু আসেনি। সেখানে আপনি কিভাবে সেটাকে জাজ করবেন যে বিহারে এখনো পর্যন্ত 73 লক্ষ বলছে নাম, তার মধ্যে 43 লক্ষ হচ্ছে ভুয়ো? সেটা যদি পশ্চিমবঙ্গে আপনি সেই কম্পাসটাকে নিয়ে আসেন, কিভাবে দেখছেন? সেটা মানে অত্যন্ত, দেখুন, এটা পশ্চিমবঙ্গে যদি মানে আমার মনে হয় সেইভাবে তদন্ত হয় আরো বেশি হবে, এবং সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই এই ফেক ভোটার তাদের উপরেই নির্ভর করে কিন্তু তার নির্বাচনে বৈতরণী পার করছেন, এবং সেটার জন্যই তিনি অলরেডি এই যে ঘেরাও করবেন বলেছেন ইত্যাদি আরো সমস্ত যিনি বলেছেন, সেগুলো তারই একটা পদক্ষেপ মাত্র বলে মনে করব। রাজাদা, সেটা হচ্ছে আহ, যেটা বারবার করে বলা হচ্ছে যে যে পরিচয়পত্রগুলো দেয়া হচ্ছে সবাই সেই পরিচয়পত্রগুলো তাদের কাছে নেই, তাদের বাবা, তাদের আর কি পূর্বপুরুষদের পরিচয়পত্র ধরে টানাটানি হচ্ছে। তাই জন্য তৃণমূল কংগ্রেস জাতীয় নির্বাচন কমিশনের কাছে গিয়ে দাবি জানিয়ে এসেছিল যাতে বেস লাইনটা ধরা হয় 2024, অর্থাৎ 2024 পর্যন্ত, লাস্ট লোকসভা পর্যন্ত যে ভোটার তালিকা আছে সেটা যেন অপরিবর্তিত রেখে দেওয়া হয়, সেটা যেন 2003-এ নিয়ে যাওয়া না হয়। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা যে 2024 বেস হলে তো আর তাহলে তার কোনো ব্যাপার নেই, তারপরে যাদের নাম উঠেছে সেটা নিয়ে এসআইআর কি করবে নাকি? আপনার কি মনে হয় 2003-এর যে অন্য রাজ্য যা হচ্ছে এখানেও তাই হবে? না, দেখুন, মানে এই যে কে কি দাবি করছে নির্বাচন কমিশন, সেটা যদি সঙ্গত না মনে করে তাহলে সেটা নাও শুনতে। দেখুন, নির্বাচন কমিশন যখন বিহারে শুরু করেছে যে প্রচুর ফেক ভোটার্স আছে, মারা গেছে তারা রয়ে গেছে, যারা চলে গেছে অন্য জায়গায় তারা রয়ে গেছে, বিহারে শুরু হয়েছে, সুতরাং এটাও তো মানে আরেকটা রাজ্যের যে করবে এটাই স্বাভাবিক, এবং এখানেই শেষ হয়ে যাবে না, আরো পরবর্তী সব নির্বাচনে এটাই চলবে। তো নির্বাচন কমিশন তো একটা নিরপেক্ষ নীতির উপর চলে। এখন 24 আপনি দাবি করলেন বলে নির্বাচন কমিশন মনে করছে এতকাল যেটা করা হয়েছিল, এতকাল করা হয়েছে নির্বাচন কমিশনই করবে। কিন্তু তখন কমিশন মনে করেনি এই ধরনের ইন্টারভেনশন করা প্রয়োজন আছে, এখন মনে করছে যে স্বচ্ছতার খাতিরে, স্বচ্ছতার নিরিখে এগুলোকে করা দরকার, এবং এটা তাদের অধিকারের মধ্যে পড়ে। এবং তারা যদি মনে করে রিভিশনটা হওয়া দরকার এবং যে ধরনের ডকুমেন্ট তারা মনে করছে প্রয়োজন আছে তারা চাইতেই পারে। ইন্টেন্সিভ রিভিশনে বাড়ি বাড়ি লোকে যাচ্ছে, সেগুলো খোঁজ খবর হচ্ছে। আহ সেগুলো তো সব বাড়িতেও যাওয়া যাবে না, প্রায় হ্যাঁ পশ্চিমবঙ্গে প্রায় 7-8 কোটি ভোটার আছে, সব বাড়িতে হ্যাঁ, যাওয়া খুব 7.5 কোটি মুশকিল। ভোটার, 7.5 কোটির হ্যাঁ, উপর, 7,59,60,00,000 লাস্ট হুম, 24 হ্যাঁ, সেই অনুযায়ী। প্রচুর আছে, সব বাড়িতে যাওয়ার জন্য একটা স্যাম্পল, স্যাম্পল ওরা সিলেকশন করে সেভাবেই ওরা হয়তো যাবে। কোথায় যাবে সেটাও ওদের 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 ওদের। এটা সব পার্টি মিটিং করতে পারে, নাও করতে পারে। সব পার্টি মিটিং করলে সুবিধা, মানে যে ঝামেলাটা কম, কিন্তু নাও না, করতে পারে, যেটা এটা বিহারের সমস্যা। ক্ষেত্রে করেছে রাজাদা, এই যে হুম, 43 লক্ষ যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা হুম, কিন্তু হুম, হুম। সবার কাছে, পলিটিক্যাল পার্টিগুলোর কাছে, 12টা যে রাজনৈতিক দল আছে তাদের হ্যাঁ, সবার হ্যাঁ, কাছে এই তালিকাটা দিয়েছে, তাদের সভাপতিদের বলেছে এই নামটা আমরা খুঁজে পাইনি, 26 তারিখের মধ্যে তোমরা জানাও, 1 তারিখ ওদের তালিকাটা বেরোবে। তখন হুম। আবার উল্টো দিকে তখন এরা বলছে রাজনৈতিক দলগুলো, দেখো নিজেদের গা বাঁচানোর জন্য কমিশন এটা বলছে। হ্যাঁ, গা গা বাঁচানোর তো জন্য নয়, সেটা তাদেরকে সুযোগ দিচ্ছে। এবং যতটুকু আমি জানতে পেরেছি যে নমিনেশন ফর্মে দিন পর্যন্ত তারা কিন্তু যাদের নাম বাদ নেই তারা কিন্তু অ্যাপিল তুলতে করতে পারে। পারবে। হ্যাঁ, তুলতে পারে, হুম। সুতরাং এই সুযোগও দিচ্ছে, এই নয় যে সুযোগ থাকছে না তা নয়। সুতরাং যারা মনে করুন চলে গেল এক রাজ্য থেকে আরেক রাজ্য, তাদের ভোটার কার্ডটা রেখে গেল অন্যদের কাছে, তারাই ভোটটা দিয়ে দিল, এই যদি বিয়ে ব্যবস্থা চলে আসছে পশ্চিমবঙ্গের নানান জায়গায়, সেগুলো যদি কেউ বন্ধ করতে চায় এটা তো আহ, সাধু প্রস্তাব, তাই না? আমার ভোট আর কেউ দেবে না, আমি দেবো, আমি যদি না থাকি আরেকজন দিয়ে দেবে, সেটা তো কাম্য নয়, সেটা নির্বাচন, যে নির্বাচনের নিরপেক্ষতা সেটা বলে না। সুতরাং এখন সে যদি রাজ্যের বাইরে চলে গিয়ে থাকে, সেই রাজ্যে সে ভোটার হোক। আমাদের তো ভারতবর্ষে যে কোনো জায়গায় যাবার অধিকার আছে।
হুম। সুতরাং আমি যেখানে দীর্ঘদিন থাকবো সেখানেই তো আমি ভোটটা দেবো, তাই না? তো হ্যাঁ, আমি যেখানে যেখানে কাজের থাকবো, জন্য থাকবো আমি, যেটা আমার যেখানে যেখানে ভোটটা কর্মক্ষেত্র। সেখানে, হ্যাঁ, হুম। কর্মক্ষেত্রে সে আছে, আবার তো সে যদি মনে করে আবার ফেরত দিয়ে যেতেন, হ্যাঁ। আপনি যে মনে করুন কলকাতা থেকে আপনি বা ওয়েস্ট বেঙ্গল থেকে চলে গেলেন তেলেঙ্গানাতে, তেলেঙ্গানাতে আবার আপনি তেলেঙ্গানা থেকে পরে কোনো এক সময় ফেরত আসবেন, আবার ভোটার কার্ড নিয়ে যাওয়া যায়। সুতরাং এই ধরনের সুবিধা তো আছে। সুতরাং যখন এই ধরনের ব্যবস্থা যখন পাবলিক করে, তখন নির্বাচন কমিশন স্বাভাবিকভাবে কিছুতেই চাইবে না যারা ভোটের সময় থাকছে না বা তাদের রিভিশনের সময় থাকছে না তাদেরকে তারা উম, ভোট দিতে অ্যালাউ করবে। এটা আমার মনে হচ্ছে না। এই ধরনের তারা সিদ্ধান্ত নিয়েছে নিঃসন্দেহে। এটা দেখুন, এটাকে সব পার্টিকেই মন বলতে হবে যে হতে পারে তারা যারা চলে যাচ্ছে তাদের ভোটার, আর উল্টোটাও হতে পারে না, যে মানুষরা পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গেছে, সেখানে গিয়ে খুব খাতির পাচ্ছে, তাহলে তো সেখানকার যারা দল আছে তাদের কথাও তো ভাবতে পারে, তাই না? সুতরাং কি হুম। করবে সেটা আমরা জানি না। সুতরাং যেহেতু সে এখানে নেই, তার ভোট সে দেওয়ার জন্য সে অতটা পয়সা খরচা করে আসতে পারছে না। আমাদের তো অনলাইন ভোটিং এর ব্যবস্থা নেই। সুতরাং এখন তাকে যদি না পাওয়া যায় রিভিশনের সময়, তাহলে তাকে সুযোগ দেওয়া হচ্ছে, তুমি দেখো তুমি ফিরেছো, তোমার সব ডকুমেন্ট দাও। তো হলে বাদ চলে যাচ্ছে। এবং যেগুলো বাদ চলে যাচ্ছে স্পটে পাওয়া যায়নি বা মারা গেছে, এইগুলোই তো ঘটছে, এবং কিছু হয়তো ভুয়া হুম। ভোটার পাওয়া গেছে। এর বাইরে তো কিছু নেই, সেগুলো তো, হ্যাঁ, এটা যদি না, অনেক সে তো আগে যারা থেকে মারা শুরু। গেছে সেই নামগুলো বাদ হয়ে যাবে, হ্যাঁ, বাদ অটোমেটিক্যালি হয়ে হয়ে যাবে, যাবে। বাদ হয়ে যাবে যারা মারা গেছে, যারা চলেই গেছে। প্রশ্নটা হুম। হচ্ছে ফেক, ফেক যাদের প্রশ্নটা হচ্ছে এই আইডেন্টিটি পরিযায়ী আছে। শ্রমিক নিয়ে, প্রশ্নটা হচ্ছে হ্যাঁ, এই পরিযায়ী শ্রমিকটা নিয়ে। পরিযায়ী শ্রমিক যারা অন্য জায়গায় চলে গেছে তাদের হুম। তো হ্যাঁ, তারা সেখানেই ভোট দিক। এটা যদি নির্বাচন কমিশন, এটা কেন, এটাই এটাই কাম্য। তারা সেখানে অনেকদিন ধরে থাকবেন, আবার ওই ভোটটা দেবেন এখানে, তো ভোটার মনে হয় যে এখানে হয়তো কিছু সুযোগ পাবো, সুবিধা পাওয়ার জন্য তারা ভোটের কার্ডটা, আমার কাছে কোনো প্রমাণ নেই আমি এই ধরনের স্টেটমেন্ট করছি বলে, আমি দেখেছি এটা পার্টি অফিস বা কোথাও জমা দিয়ে যায়, হ্যাঁ। এগুলো দীর্ঘদিনের হুম। অভ্যেস, এই নয় যে এখনকার যারা এসেছেন তারাই এটা করেছে। এটা আমাদের সময় এই জিনিস ছিল, পার্টি অফিসে সেগুলো রাখা হতো। সেই তাদের যে সরকারি এন্টারটেনমেন্ট গুলো, তারা সব এই হুম। সমস্ত আইডেন্টি কার্ডের ভিত্তি করে নিত এবং ভোটটাও দিয়ে দিত। তো যাই হোক, এই প্রথা যেটা হয়ে আসছে সবকিছুই, এই নতুন এই ধরনের জালিয়াতির প্রক্রিয়া বামেদের সময় অনেকটাই শুরু হয়েছে। সেগুলোকে এখন যারা আছে তারা ফলো করে যাচ্ছে, এটা তো আমরা বুঝতেই পারছি। সুতরাং কিন্তু বামেরা এই নির্বাচন কমিশন ঘেরাও এসব কথা কিন্তু বলে, কেন তারা হুম। বুদ্ধিমান, তারা জানতো এসব কথা বললেই বিপদ, একদম সরিয়ে দেবে। তো এখন বলছেন, এখন দেখা যাক। এখন এইসব বলার বিপদ কি আছে হয়তো বুঝতে পারছেন। হয়তো ভাবছেন দিল্লিতে আমাদের বন্ধু সরকার আছে, আমরা ঠিক, মানে বন্ধু, হ্যাঁ, বন্ধু উইদিন ইনভার্টেড কমা হুম। অ্যাকচুয়ালি। তো তারা হয়তো ভাবছেন আমাদের রক্ষা পাবো। যাই হোক, যাই ঘটুক না কেন, যে কাজকর্মগুলো রাজনৈতিক ভাবে করা দরকার। এবং এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমার মনে হয় সেটা বলা দরকার, যে যারা পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছেন, রিটার্ন মাইগ্রেশন, তাদের তাদের হুম। কতজন ফেরত চলে আসে, এই হুম। সমীক্ষা কি পশ্চিমবঙ্গ সরকার করেছেন? তারা করে জানা কতজন আসছে? যদি তারা হ্যাঁ, এটা না যেটা আপনাকে আসে, যাচ্ছিলাম। ধরুন এই যে বলছে যে বাংলা বললেই বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেখানে যে অন্য রাজ্যে যারা অত্যাচারিত হচ্ছে, তারা কি পশ্চিমবঙ্গের অত্যাচারের পর ফিরে আসছে? রাজারা একটা কেসও কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি যে যারা অত্যাচারিত হচ্ছে তারা ওয়েস্ট বেঙ্গলে ফিরে এলো। রাজারা, আপনি কি দেখেছেন? আমি এই প্রশ্নটা নিয়ে চন্দ্রদার হ্যাঁ, কাছেও যাবো। রাজারা, আপনি কি দেখেছেন? না দেখুন, আমি অপরিষ্কার বলি, দেখুন, মানে যারা এই যে অত্যাচারের কাহিনী বলে, রিফিউজি ব্যাপারটা তো এসেছে, হুম। অত্যাচার হলেই মানুষ পারে না সে নিজের দেশে থাকতে, ধর্মীয় কারণে বা পলিটিক্যাল কারণে তারা চলে যায়। সেখানে যদি একই কারণে হচ্ছে, পলিটিক্যাল কারণ বা অন্য এখন ধর্মটা বলছে না, বলছে ভাষার কারণে, তাহলে যদি ভাষার কারণে, সে তো অন্য ভাষা জানে না, সে একেবারে অনর্গল হিন্দি বা ইংরেজি বলবে এরকম তো নেই, সে পরিযায়ী শ্রমিক, সে তার নিজের ভাষাটাই বলবে। অত্যাচার যদি হয়ে থাকে, যেটা বলছে যে ভাষায় বাংলা ভাষা বলার জন্য তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে তো সে তো চলে আসবে না। তাই যদি অত্যাচারিত সত্যিকারের হয়, অত্যাচার সহ্য করে কে কাজ করতে পারে, তাই না? ভয় সকলেরই আছে। এই অত্যাচারটা যদি খুব, হ্যাঁ, যে কোনো লোককেই, যখন আমরাও যখন দেশে বিদেশে যাই বা কলকাতার বাইরেও যাই, আমাদের লোকে তো পরিচয় জানতেই চাই, এটা স্বাভাবিক, তাই না? আমি যদি কোনো অফিসেও ঢুকতে চাই, সারা আমার পরিচয় দেখে তারপর ঢুকতে দেয়, কোনো কেউ কেউ অ্যালাউ করে না যে আমরা ঢুকে পড়বো, হ্যাঁ, এটা হয় না। সরকারি বেসরকারি সব জায়গায় একই। সুতরাং কেউ যদি পরিচয়পত্র দেখতে চায়, জানতে চায়, এটা তো সুরক্ষার স্বার্থে, এটার সঙ্গে তো কোথাও কোনো ইয়ে নেই না।
এটার সঙ্গে কোনো রাজনীতি নেই। তা যদি আমরা মনে করি যে হ্যাঁ সুরক্ষাটা দেওয়ার প্রয়োজন আছে, তাহলে এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু যারা এগুলোকে মানতে চাইছেন না, তারা 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 নিঃসন্দেহে কোনো এক ধরনের রাজনীতি করতে চাইছেন, যেটা হচ্ছে কি যে যে সিস্টেমটা চলে আসছে সেটাই তাদের সুবিধাজনক। এই সিস্টেমের যদি কোনো পরিবর্তন হয়, তারা সেটাকে রুখে দাঁড়াবে। এটাই হুম। হচ্ছে যে তাদের বক্তব্য। সরকারে থাকার ফলে যে সিস্টেমটা চলে আসছে সেই সিস্টেমটাই তাদের পক্ষে লাভজনক, এবং তারা সেই সিস্টেম কিছুতেই পরিবর্তন করতে দেবে না। কিন্তু নির্বাচন কমিশন মনে হচ্ছে আমার যে তারা কিন্তু একেবারে স্বচ্ছতার সঙ্গে চলতে চায়, এবং তারা কিন্তু মানে তোয়াক্কা করবে না, সংবিধান অনুযায়ী তোয়াক্কা করবে। সুপ্রিম কোর্ট বলেছিল এইগুলো দেখো, ওরা কিন্তু জানিয়ে দিয়েছে, আমরা দেখবো। হ্যাঁ, বুঝেছে? এই ডিফাই করা সুপ্রিম কোর্টকে ইলেকশন কমিশন, বোঝাই যাচ্ছে যে ওরা ওদের অধিকার সম্বন্ধে কতটা সচেতন। নাহলে বলতে হুম। হ্যাঁ সুপ্রিম কোর্ট বলছে আমরা ভেবে দেখছি, ঠিক আছে এই নির্বাচনটা যাক ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, এসব বলতো হয় কিন্তু বলেনি। সুতরাং এটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে তাদের তাদের কিরকম, হ্যাঁ বুঝছেন, মানে কতটা ব্যাঘ্র তারা, মানে আহ, না, তারা অল আউট, নিরপেক্ষ হ্যাঁ, অল আউট অল আউট আর কি। খেলছে, অল কারা আউট খেলছে। প্রকৃত নাগরিক, কারা প্রকৃত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাগরিক, এটাই সেটার তাদের তো কাজ। বেসিসেই তারা ভোটটা করতে যাচ্ছে। ঠিক, এটাই তো তাদের কাজ, এবং সেটা তারা করছে, এবং সেটাকে কেউ আটকানোর মতন জায়গায় নেই। আটকালে গেলে বিপদ আছে। এইটুকুন খালি আমি একদম। বলতে চাই। হ্যাঁ, চন্দ্রদা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, লড়াইটা কি? এটা কি ভাষার আন্দোলন, না দেশের নিরাপত্তা, না দেশের যারা প্রকৃত নাগরিক তাদের চিহ্নিত করা? দেখুন, আমি খুব একটা স্পেসিফিক কেস বলি। আমার খুব পরিচিত একজনকে নিয়ে আসলো। সে একটা জায়গাকার পশ্চিমবঙ্গের একটা ভোটার। ভোটার কার্ড নিয়ে আসার পরে সেটা ক্রস চেক করে দেখতে পাওয়া গেল সেই ভোটার কার্ডটা ফেক। আমি নিজে সচক্ষে দেখেছি। এবং এই যে জাল ভোটার যারা হচ্ছে, এবং এই লোকগুলো যদি ধরুন পশ্চিমবঙ্গের বাইরে সেই ভোটার কার্ড নিয়ে গিয়ে থাকে, এবং সেখানে যদি সেগুলোকে চেক করা হয় এবং দেখতে পাওয়া যায় সেগুলো ফেক, এবং তারা যদি সত্যি ভারতীয় নাগরিক না হয়, বা পশ্চিমবঙ্গের অরিজিনাল ভোটার হিসেবে, এপিক কার্ড হিসেবে যে ভোটার হিসেবে তাদের নাম রয়েছে সেটা না হয়, তাহলে তাদেরকে সরিয়ে দেওয়া, যেটা বিভিন্ন রাজ্যে হচ্ছে। এবং যেটাকে কিন্তু অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী ভাষাকে কেন্দ্র করে এটাকে একটু সুইচ অফ করে দিয়ে, যে বলে টার্ন করে দিয়ে এটাকে বলছেন ভাষার জন্য, তা নয়। তাদের ডকুমেন্ট গুলো দেখতে পাওয়া যাচ্ছে ফেক, তারা হয় বাংলাদেশের নইলে রোহিঙ্গা, এবং সেই জন্যে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এটা মাননীয় মুখ্যমন্ত্রী এটার একটা অন্য রূপ দেওয়ার জন্য বাংলা ভাষা যারা কথা বলে তাদেরকে বিরুদ্ধে এইসব বলে একটা আন্দোলন করার চেষ্টা করছে। আর দ্বিতীয়ত যে প্রশ্নটা আমার আমার বারবার আমার মনে হচ্ছিল আমার বলাটা খুব দরকার এখানে, যে দেখুন, ইলেকশন কমিশন কিন্তু আলটিমেটলি তাদের নিজস্ব কোনো রিক্রুটেড লোক কিন্তু নেই। তারা কিন্তু হুম। স্টেটের স্টাফের ওপরেই কিন্তু তাদের নির্ভর করতে হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে বর্তমান যারা রাজ্য সরকারের কর্মচারী, তাদেরই একটা অংশকে নিয়ে ইলেকশন কমিশন কাজ করে। এবং সেই ইলেকশন কমিশনের যারা রাজ্য সরকারের কর্মচারী, তারা যদি এই কাজটা এক্সিকিউট না করতে পারে, আমার মনে আছে আমাদের কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি বলেছিল, বন্ধকে নিয়ে একটা মামলা হয়েছিল, সেটার ক্ষেত্রে তিনি বলেছিলেন আমি বন্ধটা বলতে পারি যে এটাকে বন্ধ করা দরকার, কিন্তু যে এক্সিকিউশন করবে তাদের ওপর আমার কোনো কন্ট্রোল নেই। যে আমি যদি বলি তাদেরকে যে না এটা করতেই হবে, তারা কিন্তু হুম। আমাকে যে বাধ্য নয়, তারা এসে জানাতে যে আমি সেটা করতে পারছি না। তাদের আমি কল ফর আপনি করতে কি পারবো। সেই আশঙ্কাটা পাচ্ছেন আমার চন্দ্রদা, মনে যে হচ্ছে যে যে পশ্চিমবঙ্গে সেই অসহযোগিতা, আশঙ্কা। সে একটা হ্যাঁ, অসহযোগিতা কারণ হতে পারে? যে 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 ভাষা বা যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, আমার মনে হয় সেটা সেই জায়গার দিকে যেতে পারে। যে অসহযোগিতা যদি ইলেকশন কমিশনকে করে, তাহলে ইলেকশন কমিশন কতখানি সেটাকে ফ্রুটফুল জায়গায় নিয়ে যেতে পারবে, এটা খুব সন্দেহ, আমার কাছে সন্দেহের জায়গা বলে মনে হয়। আর যারা সত্যি নাগরিক, তারা যদি সত্যি ভোটার হিসেবে ভোট দিয়ে নিজেদের নির্বাচিত কেন্দ্র বা রাজ্য সরকারের সরকার গঠন করে, সেটাই হওয়াটাই তো স্বাভাবিক। সত্যি অন্য রাজ্যে যেটা আমরা সহজ সরল স্বাভাবিক হিসাবে, সরল পাটিগণিত হিসাবে আমরা দেখতে পারি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবসময় তো তা হয় না। তবে এটা ঠিক যে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আমরা যেটা সাদা চোখে দেখছি, কোমর কষে নেমেছে। সেটা শুধুমাত্র এ রাজ্য নয়, সারা দেশ জুড়েই এসআইআর যাতে ঠিকভাবে নিবিড় সংশোধনী হয়। তো দেখা যাক এখানে সংঘাত কতদূর দাঁড়ায়, নির্বাচন কমিশন যেরকম এগোবে
এই নবান্ন থেকে কিভাবে তার প্রতিরোধ আসে, শাসক দল কিভাবে তার প্রতিরোধ করে, আমাদের সেদিকে নজর থাকবে। রাজাদা এবং চন্দ্রদা, অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।